এবারে দেখ, যদি আমরা আরেকটা কারণ দেখতে চাই তাহলে সেটাকে আমরা বলতে পারি ডিক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি। কারণ যদি স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি কমে যায়, সেটার জন্য সে কী করে, অন্য একটা অ্যাটমের সাহারা নেয় বা স্থান নেয়, অন্য একটা অ্যাটমের কাছে স্থান নেয়। ঠিক আছে, তাহলে ডিক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এবারে এই যে লুইস অ্যাপ্রোচটা বা লুইস স্ট্রাকচার যেটা, এখান থেকে আমাদেরকে আরও তিনটে জিনিস পড়তে হবে। এখানে কী কী পড়তে হবে না, এক তো পড়তে হবে লুইস স্ট্রাকচার, যেটা তোরা আগেও পড়েছিস। দুই পড়তে হবে ফর্মাল চার্জ। আর 3 নম্বর পড়তে হবে রেজোন্যান্স। তবে আমি এই রেজোন্যান্স পড়ানোর আগে অর্গানিকের রেজোন্যান্স পড়াবো। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে ডিক্রিজিং পোটেনশিয়াল এনার্জি যদি আমরা দেখি যে পোটেনশিয়াল এনার্জি যদি কারো কমে যায় তখন তারা কী কী করতে পারে। যদি কারো পোটেনশিয়াল এনার্জি কমে যায় তাহলে সে কী করবে, আয়নিক অ্যাট্রাকশন করবে। ধর সোডিয়ামের মাথায় একটা চার্জ কমে গেল, সোডিয়ামের মাথায় একটা চার্জ করে কমে গেল, সে তখন তার পজিটিভ চার্জ দিয়ে একটা আয়নিক অ্যাট্রাকশন দেখাবে তাকে, ক্লোরিন। আর সেই অ্যাট্রাকশনের কারণে ক্লোরিন এসে তার সঙ্গে বন্ড করছে। ঠিক আছে, তাহলে ডিউ টু আয়নিক অ্যাট্রাকশন, আয়নিক অ্যাট্রাকশনের ফলে একটা হতে পারে আয়নীয় একটা আকর্ষণ। 2 নম্বর কী হতে পারে না, অ্যাট্রাকশন বিটুইন নিউক্লিয়াস আর ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রনের মেঘ আর নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ হতে পারে। ঠিক আছে, নেক্সট যদি আমরা দেখি এখানে এই যে ফর্মাল চার্জ, ঠিক আছে, ফর্মাল চার্জ বা হচ্ছে লুইস কনসেপ্ট, আর হচ্ছে তোর ডিক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি, এখান থেকে কী কী জিনিস, কী কী ধর টাইপের বন্ড ফর্মেশন হতে পারে সেটা একবার দেখা যায়, কত ধরনের বন্ড ফর্মেশন হয়। ঠিক আছে, তাহলে যদি আমরা এখানে লিখি টাইপ অফ বন্ড, টাইপ অফ বন্ড, তাহলে বন্ড হচ্ছে দুটো টাইপের হতে পারে। একটা কি কেমিক্যাল বন্ড, ঠিক আছে, একটা কেমিক্যাল বন্ড যেটা আমরা পড়ব। আর একটা কি হতে পারে, দুর্বল একটা অ্যাট্রাকশনের ফলে একটা বন্ড নয় ঠিক, কিন্তু তবুও আমরা তাকে বন্ড বলছি, মানে তারা কোনো ইলেকট্রন শেয়ার করে বন্ড ফরমেশন করছে না বা কোনো লাইন সেখানে থাকছে না, কিন্তু তারা একটা দুর্বল আকর্ষণ অনুভব করছে। ঠিক আছে, জাস্ট একটাকে অ্যাট্রাকশন যেটাকে আমরা বলি, অ্যাট্রাকশন যেটাকে বলি, সেই অনুভবটা যেখানে থাকবে সেটাকে বলছি ফোর্সেস অফ অ্যাট্রাকশন। সেই টাইপের কিছু বন্ড হয়, বা যেটাকে আমরা অ্যাকচুয়ালি বন্ড বলবো না, এটাকে শুধু অ্যাট্রাকশনই বলবো, উইক অ্যাট্রাকশন। যখন এই অ্যাট্রাকশনটা স্ট্রং হয়ে যাবে তখনই সেখানে বন্ড ফরমেশন হবে, আর যখন অ্যাট্রাকশনটা উইক থাকবে তখন সেখানে কোনো বন্ড ফরমেশন হবে না, কিন্তু তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করবে। ঠিক আছে, তাহলে টাইপ অফ বন্ড দুভাবে হতে পারে, একটা হচ্ছে স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স, একটা হতে পারে স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স, আর একটা হতে পারে উইক অ্যাট্রাকশন ফোর্স। উইক অ্যাট্রাকশন ফোর্স, যেটা স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স সেটাকেই আমরা বলছি কেমিক্যাল বন্ডিং। যেটা স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স সেটাকেই আমরা বলছি
কেমিক্যাল বন্ড, ঠিক আছে। আর যেটা উইক অ্যাট্রাকশন ফোর্স বা যেটা শুধুমাত্র একটা অ্যাট্রাকশন, যেখানে কোনো রকম বন্ড ফরমেশনই করছে না, সেইগুলোর ভাগ হচ্ছে কি কি। 1 নম্বর আমরা যদি বলি হাইড্রোজেন বন্ড, 2 নম্বর আমরা কি বলবো ভ্যান্ডারওয়াল ফোর্স, 3 নম্বর আমরা কি বলবো। স্যার ভয়েসটা কম আসছে, মাঝে মাঝে বেশি আসছে, মাঝে মাঝে জোরে আসছে, মানে মাঝে মাঝে বেশি আসছে, মাঝে মাঝে কম আসছে। আচ্ছা আচ্ছা, এই ভয়েসটা ঠিক আছে দেখ, এটা বলছি কথা। হ্যাঁ স্যার, আবার আসতে হয়ে গেল, ঠিক ছিল। ওটা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হচ্ছে। এক সেকেন্ড। এবারে দেখো, এবারে ভয়েস ঠিক আছে? এবারে ক্লিয়ার আসছে কিন্তু আস্তে আসছে। ঠিক আছে, আস্তে আর বলতে তো হচ্ছে আমার শরীরটা খারাপ আজকে আর। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা দেখ, আয়ন ডাইপোল, 4 নম্বর হচ্ছে আয়ন ইনডিউসড ডাইপোল, আয়ন ইনডিউসড ডাইপোল। প্রতিটা এক্সপ্লেনেশন আমি দেবো, সেটা নিয়ে চিন্তা নেই, শুধু নামগুলো এখন জেনে নাও, ঠিক আছে। আচ্ছা, এগুলো কি কি টাইপের বন্ড ফরমেশন করতে পারে, আরও কিছু বন্ড তোরা পড়বি, যেমন কিছু এক্সেপশনাল কিছু বন্ডের ব্যাপার পড়বো, সেগুলো আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি এখানে। কিছু এক্সেপশনাল বন্ডের ব্যাপার পড়বো, এখানে লিখেই দিচ্ছি আমি। সেগুলো হচ্ছে তোর অড ইলেকট্রন বন্ড, অড ইলেকট্রন বন্ড, তারপরে হচ্ছে ব্যাক বন্ডিং, তারপরে হচ্ছে মাল্টি সেন্টার বন্ড, মানে এখানে তোর পড়বি ব্যানানা বন্ড পড়বি, ব্যানানা বন্ড, যেখানে 3টে সেন্টার থাকে, ইলেকট্রন নেওয়ার জন্য 3টে সেন্টার থাকে, কিন্তু ইলেকট্রন থাকে দুটো ইলেকট্রন নিয়ে 3জন টানাটানি করে। আরেকটা কি থাকে, 4টে ইলেকট্রন নিয়ে 3জন টানাটানি করে, তাহলে 2 রকমেরই বন্ড ফরমেশন হয়, ঠিক আছে। এগুলো তাহলে এই টাইপের সব বন্ড আমরা পড়বো এগুলো, ঠিক আছে। এবারে আসছি আমি কেমিক্যাল বন্ড। কেমিক্যাল বন্ড কত রকমের হতে পারে? কেমিক্যাল বন্ড তোরা জানিস, কোভ্যালেন্ট, আয়নিক, আর দুটো বন্ড তোরা জানিস না, সেগুলো আমি বলছি। একটা তোরা জানিস কোভ্যালেন্ট আয়নিক বন্ড, 2 নম্বর তোরা জানিস কোভ্যালেন্ট বন্ড, এই বন্ডটার নাম তোরা শুনিস নি, এটা হচ্ছে তোর অর্ডিনেট বন্ড, কোঅর্ডিনেট, যেটা তোরা 12-এ পড়বি। 4 নম্বর হচ্ছে মেটালিক বন্ড, মেটালিক বন্ড, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখ আয়নিক বন্ড যেগুলো হয় সেগুলো মেনলি কি কি কারণে ফরমেশন হয়, ঠিক আছে, সেগুলো দেখা যাক। তাহলে আয়নিক বন্ড কি কি কারণে ফরমেশন হয়? আয়নিক বন্ড ফরমেশন হতে পারে লস অর গেন অফ ইলেকট্রন। আয়নিক বন্ডটা কি হয়, একজন ইলেকট্রন, মানে ধর দেখ 2 ধরনের জিনিস হয়, একটা হচ্ছে ভিখারিকে ভিক্ষা দেওয়া, সেটা কি
টোটালি দিয়ে দিচ্ছিস নাকি দিয়ে করে আবার নিয়ে নিস ঘুরে, সেরকমটা করিস না, তার মানে পুরোপুরি দিয়ে দিস। আরেকটা হচ্ছে তোর লন্ড্রিতে কাপড় দেওয়া, তাহলে কাপড় জামা যখন লন্ড্রিতে দেওয়া হয় সেটা ফেরত নেওয়া হয়, তাহলে যেটা আয়নিক বন্ড সেটা হচ্ছে পুরোপুরি দান করে দেওয়া, তার মানে লস অথবা গেন, লাভ অথবা ক্ষতি, ঠিক আছে। কিসের লাভ অথবা ক্ষতি? অফ ইলেকট্রনস, যে টার্মটাকে বলা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্সি। ইলেকট্রোভ্যালেন্সি মানে ভ্যালেন্সি মানে যোজ্যতা জানিস, ঠিক আছে, আর ইলেকট্রনের ভ্যালেন্সি একই ব্যাপার, ইলেকট্রোভ্যালেন্সি। 2 নম্বর, আরও কিছু কন্ডিশন হতে পারে। ধর কোথাও হয়তো লো আয়োনাইজেশন এনার্জি, কারো হয়তো ধর আয়োনাইজেশন এনার্জিটা লো, যেখানে লো আয়োনাইজেশন এনার্জি হয়ে যাবে সেখান থেকে ইলেকট্রন সহজেই বেরিয়ে যাবে, রিলিজ হয়ে যাবে। এনার্জি কম, আয়োনাইজেশন এনার্জি কম যদি হয়ে যায় তাহলে ইলেকট্রন একটা বেরিয়ে যাবে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়ামের ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জিটা কম হওয়ার জন্য একটা ইলেকট্রন সহজেই বেরিয়ে যায়। অথবা কি হতে পারে? হাই ইলেকট্রন অ্যাফিনিটি, মানে কারো হয়তো ধর ইলেকট্রন গেন করার ক্ষমতাটা প্রচুর, বা গেন করার জন্য এনার্জিটা যেটা লাগবে সেই পরিমাণটা কম, বা তার শক্তিটা বেশি আর কি, মানে সে সহজেই ইলেকট্রনকে গেন করে নিতে পারে। যেমন ক্লোরিন, একটা মাইনাস চট করে সে নিয়ে নেবে, ঠিক আছে, তাহলে হাই ইলেকট্রন অ্যাফিনিটি। 3 নম্বর হতে পারে হাই ল্যাটিস এনার্জি। এই ল্যাটিস এনার্জি কথাটা আমি বলবো এই কেমিক্যাল বন্ডিং। ল্যাটিস এনার্জি মানে হচ্ছে একটা গ্যাসিয়াস অ্যাটমের দুটো, মানে ধর একটা সোডিয়াম প্লাস আছে আর একটা ক্লোরিন মাইনাস আছে, Na প্লাস আর Cl মাইনাস, তাহলে Na প্লাস আর Cl মাইনাস যখন গ্যাসীয় অবস্থায় দুজনের মধ্যে বন্ড ফর্মেশন করবে সেই ধরনের বন্ডকে বলা হচ্ছে ল্যাটিস, ল্যাটিস বন্ধন, ঠিক আছে, বা ল্যাটিস এনার্জি। যে এনার্জিটা উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছে ল্যাটিস এনার্জি। এটা আমি বলবো এখনই, আজকেই বলবো, হাই ল্যাটিস এনার্জি, ঠিক আছে। আরও কী কী কারণ হতে পারে? আরও হতে পারে ধর গুড ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট কথাটার সঙ্গে তোরা জড়িত, ইলেকট্রোলাইট 10 ক্লাসেই পড়েছিস যে ইলেকট্রোলাইট মানে কি, যে একটা ইলেকট্রোলাইটিক সলিউশন, তড়িৎ বিশ্লেষণ করতে সাহায্য করে, যে মানে যেটাকে তড়িৎ বহনে সক্ষম যেগুলো, ঠিক আছে, যেমন NaCl, নুন, নুনকে যদি জলে গুলে দিস, এমনি নর্মাল জলে যে ইলেকট্রিসিটি বহন করে, নর্মাল জল যে ইলেকট্রিসিটি বহন করে, আর তার সঙ্গে যদি আমি নুন গুলে দিই দেখা যাবে কি সেখানে ইলেকট্রিসিটি আরও ভালোভাবে ক্যারি হচ্ছে। তার মানে কি ইলেকট্রোলাইট তোর হচ্ছে উইক ইলেকট্রোলাইট হয়, স্ট্রং ইলেকট্রোলাইট হয়, সেগুলো পরে পড়বি। তো যেগুলো এখানে আছে, যে ইলেকট্রোলাইট হলে, গুড ইলেকট্রোলাইট বা যে কোনো ইলেকট্রোলাইট হলেই কিন্তু সে আয়নিক বন্ড ফরমেশন করতে পারবে। আরও কি হতে পারে? হাই মেল্টিং অথবা বয়েলিং পয়েন্ট। আয়নিক কম্পাউন্ডের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি জানিস, যে এরা হচ্ছে হাই মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট হয়। নুনকে তোরা যদি জলে গুলে দিস তাহলে দেখবি সহজেই গুলে যাচ্ছে, কিন্তু যদি নুনটাকে শুকনো করার মধ্যে যদি গরম করিস দেখবি 850 থেকে 900 কাছাকাছি টেম্পারেচার লাগবে নুনটা গলে, মানে লিকুইড নুন হতে, ঠিক আছে। তার মানে হাই মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট। হয়েছে? আচ্ছা, এবারে কি, ধর কোভ্যালেন্ট বন্ড আমি বলছি। কোভ্যালেন্ট বন্ডটা হচ্ছে কী কী রকমের হতে পারে, কী কী ক্যারেক্টারিস্টিক দেখাতে পারে? না, কোভ্যালেন্ট বন্ডের প্রথমেই যেটা আসবে যে শেয়ারিং অফ ইলেকট্রন। শেয়ারিং অফ ইলেকট্রন, এরা কেউ কিন্তু কাউকে দিয়ে দেবে না ইলেকট্রন, হয় মানে এরা নিজেদের মধ্যে শেয়ার করবে। শেয়ারিং অফ ইলেকট্রন, যে টার্মটাকে বলা হয় কোভ্যালেন্সি। তারা দুটো টার্ম তোরা নতুন শিখলি, একটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্সি, লস অ্যান্ড গেন অফ ইলেকট্রন প্রপার্টিটাকে বলা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্সি, আর শেয়ারিং অফ ইলেকট্রন এই প্রপার্টিটাকে বলা হচ্ছে কোভ্যালেন্সি, ঠিক আছে। এবারে আস্তে আস্তে শিখে যাবে জিনিসগুলো কি, মানে ধর আমি এখনই বলে দিচ্ছি ইলেকট্রোভ্যালেন্সিটা কি। ধর সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়ামের মাথায় প্লাস, ক্লোরিনের মাথায় মাইনাস। সোডিয়াম কি করেছে, তার একটা ইলেকট্রন ক্লোরিনকে ডোনেট করে দিয়েছে,
একটা ইলেকট্রন ক্লোরিনকে ডোনেট করে দিয়েছে। তাহলে এখানে সোডিয়ামের ইলেকট্রোভ্যালেন্সি কত? না +1। আর ক্লোরিনের ইলেকট্রোভ্যালেন্সি কত? ক্লোরিনের ইলেকট্রোভ্যালেন্সি কত কে বলবি? -1 হ্যাঁ -1। কিন্তু এখানে সিস্টেমটা হচ্ছে, তোরা এটা আগেও পড়েছিস যে যদি আমার 5-এর থেকে বেশি থাকে ভ্যালেন্সিটা, এর তো নর্মাল ভ্যালেন্সি 7, কিন্তু এ একটা পেয়ে কী হয়ে যাচ্ছে, 8-এ ফিল আপ হয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে, অক্টেট ফিল আপ করছে। ঠিক আছে, তাহলে এর যদি আমরা ধরি 8 থেকে 5 মাইনাস করতে পারিস, 3 ধরতে পারিস, বা -1ও বলতে পারিস যে -1 ভ্যালেন্সিতে আছে, একটা ভ্যালেন্সি নিয়ে নিচ্ছি। ইলেকট্রো ভ্যালেন্সি তোকে যদি মেনশন করে দেয় তাহলে -1ই বলবি। ঠিক আছে, আর না হলে কি হয়ে যাচ্ছে, সোডিয়ামের +1 একটা ইলেকট্রন দিচ্ছে, আর এ একটা ইলেকট্রন গ্রহণ করছে, মানে -1 বলতে পারিস, কিন্তু এর হচ্ছে বাইরে ফিল আপ হচ্ছে কটা ইলেকট্রন, 8টা ইলেকট্রন, অক্টেট ফিল আপ করছে, তো এটা -1 বলবি। কিন্তু যদি আমি তোকে বলি CH4, এখানে কার্বনের ভ্যালেন্সি কত, কার্বনের কোভ্যালেন্সি কত, এটা কোভ্যালেন্ট বন্ড করেছে, তাহলে কার্বনের কোভ্যালেন্সি কত, না 4 + 4, কারণ সবাইকে একটা করে ইলেকট্রন শেয়ার করেছে। আর হাইড্রোজেনের কোভ্যালেন্সি সেখানে +1, তাই তো, প্রতিটা হাইড্রোজেনের +1, তাহলে আলটিমেটলি যোগ করে দেখ 8 হচ্ছে, 4 5 6 7 8। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার কোভ্যালেন্সি আর ইলেকট্রোভ্যালেন্সির মধ্যে পার্থক্য, আর কিছু না। আচ্ছা, এবারে দেখ না, তোর হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ডের যদি আমরা আর কিছু ক্যারেক্টারিস্টিক দেখি, তাহলে তার মধ্যে একটা হচ্ছে কোভ্যালেন্সি পড়লো, আর একটা কি বলবো না হচ্ছে তোর লো মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট হবে, অপোজিটগুলো। লো মেল্টিং পয়েন্ট অথবা বয়েলিং পয়েন্ট। আর কি, পুয়ার অর ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, পুয়ার অর ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। নুন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, কিন্তু ধর মিথেন বা ইথেন বা কার্বাইড, যেটা ইথিলিন যেটাকে বলা হয়, সেগুলো কি আর তোর হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে? পারে না। তার মানে এগুলো হচ্ছে পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তো এরকম আরও ক্যারেক্টারিস্টিক আছে। ঠিক আছে, আচ্ছা, যদি কোঅর্ডিনেট বন্ড বলি, তাহলে এটা হচ্ছে লুইস অ্যাসিড আর লুইস বেসের মাধ্যমে দেখানো হয়। সেগুলো আমি বলবো, লুইস অ্যাসিড কী আর লুইস বেস কী, যখন সময় আসবে সব জানতে পেরে যাবে, জানতেও পারিস অনেকে। অ্যাসিড ক রকমের হয় বলতে কি, অ্যাসিড কাকে বলে, কে বলতে পারবি? অ্যাসিড, অ্যাসিড কাকে বলে? H+, আরেকবার বল, কেটে গেল কথাটা। H+-এর কনসেন্ট্রেশন মানে যেরকম থাকবে সেরকম উইক বা হ্যাঁ, সেটা তো তোর হয়ে গেল উইক অ্যাসিড না স্ট্রং অ্যাসিড। অ্যাসিডের কাজটা কি, অ্যাসিড কি করে, কাকে আমরা অ্যাসিড বলি, বা HCl কে আমরা অ্যাসিড বলছি কেন, H2SO4 কে অ্যাসিড বলছি কেন, আর সোডিয়াম হাইড্রোক্সাইডকে বেস বলছি কেন, বা অ্যাসিড কেন বলছি না? এটা H+ আয়ন রিলিজ করে, মানে হ্যাঁ, এই তো, ভেরি গুড। তাহলে যে H+ আয়ন রিলিজ করতে পারবে, H+ আয়ন ছাড়তে পারবে, তাকে আমরা বলবো অ্যাসিড। আর যে H+ আয়ন গ্রহণ করবে বা OH- আয়নকে ছেড়ে দেবে, তাকে আমরা বলবো বেস। আর লুইস অ্যাসিড আর লুইস বেস, লুইস অ্যাসিড হচ্ছে যে ইলেকট্রন পেয়ার, যেটা এখন আমি ইলেকট্রন পেয়ার বলছি, সেটাই পরে আমি লোন পেয়ার বলবো যখন তোদেরকে শিখিয়ে দেবো। তো লোন পেয়ার যে একসেপ্ট করে বা ইলেকট্রন পেয়ার যে একসেপ্ট করে, সে হচ্ছে অ্যাসিড, আর ইলেকট্রন পেয়ার যে ডোনেট করে সে হচ্ছে বেস। অ্যাকচুয়ালি অ্যাসিড আর বেসের 3 রকমের ডেফিনেশন হয়। একটা হচ্ছে আরহেনিয়াস তত্ত্ব অনুযায়ী বা আরহেনিয়াস থিওরি অনুযায়ী, আর একটা হচ্ছে ব্রনস্টেড থিওরি অনুযায়ী, আর একটা হচ্ছে লুইস থিওরি অনুযায়ী। যদি আমরা আরহেনিয়াস থিওরি অনুযায়ী বলি, তাহলে আরহেনিয়াস থিওরি অনুযায়ী হচ্ছে যে H+ ডোনেট করে সে অ্যাসিড, আর যে H+ একসেপ্ট করে সে হচ্ছে বেস। যে H+ ডোনেট করে সে হচ্ছে ব্রনস্টেটেও সে হচ্ছে অ্যাসিড। শুধুমাত্র পার্থক্য এটাই যে আরহেনিয়াসে এটা শুধুমাত্র জল দেওয়া থাকবে, জলীয় সলিউশন, অ্যাকোয়াস সলিউশন, আর এটা এনি সলিউশন। ঠিক আছে, এখানে জল থাকতেই হবে, কিন্তু এখানে জল না থেকেও আর আলাদা কিছু থাকলেও হবে। ঠিক আছে, আর এটাতে যে OH- একসেপ্ট করছে
বা ডোনেট করছে, OH মাইনাস ডোনেট করছে, সে হচ্ছে ব্রনস্টেড। আর লুইসে কি না, যে ইলেকট্রন পেয়ারকে একসেপ্ট করছে সে হচ্ছে অ্যাসিড, আর যে ইলেকট্রন পেয়ার ডোনেট করছে সে হচ্ছে বেস। এই তিনটে ডেফিনেশন হয়, যাই হোক এগুলো আমি ডিটেলস বলবো, ঠিক আছে। এবারে দেখ না, যদি আমি আসি যে অক্টেট আর ডুপ্লেট ব্যাপারটা কি, এবারে একটু একটু করে কেমিক্যাল বন্ডিংয়ের চ্যাপ্টারের মধ্যে ঢুকি। তাহলে অক্টেট আর ডুপ্লেট কি তোরা আগেও পড়েছিস এগুলো, তাও একবার বলে দিচ্ছি ফর্মালিটি। অক্টেটটা কি না, অক্টেট হচ্ছে যখন কেমিক্যালি স্টেবল হতে চাই কোনো একটা কম্পাউন্ড বা যৌগ, যখন হচ্ছে কেমিক্যালি স্টেবল বা রাসায়নিকভাবে স্টেবল হতে চায়, সুস্থিত হতে চায়, কেমিক্যালি স্টেবল হওয়ার জন্য এরা কি করে না, নিজেদের ভ্যালেন্স ইলেকট্রনে বা হচ্ছে সব থেকে বাইরের অরবাইটালে থাকা ইলেকট্রনকে হয় ডোনেট করে, আর না হলে সেই কক্ষপথে ইলেকট্রনকে একসেপ্ট করে। তাহলে কেমিক্যালি স্টেবল হওয়ার জন্য যদি কেউ ইলেকট্রনকে ডোনেট করে বা ইলেকট্রনকে একসেপ্ট করে, হয় ইলেকট্রন ডোনেট করবে আর না হলে ইলেকট্রনকে একসেপ্ট করবে, ঠিক আছে। দিয়ে কি করবে না, এরা তাদের বাইরে 8টা ইলেকট্রন ফিল আপ করবে, তাদের বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন ফিল আপ করবে। এই সূত্রটাকে বলা হচ্ছে অষ্টক সূত্র বা অক্টেট রুল, ঠিক আছে। কিন্তু দেখা গেছে কি হাইড্রোজেন আর হিলিয়াম এদের বাইরে 8টা ইলেকট্রন থাকার মতো জায়গা থাকে না, এদের ক্ষেত্রে এই অক্টেট রুলটা ফলো হয় না। এদের ক্ষেত্রে ফলো হয় 2টো করে ইলেকট্রন থাকে, হাইড্রোজেনের বাইরে 1টা আর হিলিয়ামের বাইরে হচ্ছে তোর 2টো। তাহলে হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে এই রুলটাকে অক্টেট না বলা হয়ে এটাকে ডুপ্লেট বলা হয়, 2টো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে, ডুপ্লেট রুল বলা হয়। দেখা গেছে কম্পাউন্ড যখনই অক্টেট বা ডুপ্লেট ফিল আপ করবে তখনই একটা কম্পাউন্ড হচ্ছে কি হবে, স্টেবল হবে, বাস স্থায়ী হবে, ঠিক আছে, স্টেবল হবে। বোঝা গেছে ব্যাপারটা। এবারে যদি আমরা বলি যে প্রথমে আসি আয়নিক বন্ড, যেটা আয়নিক বন্ড তারই আরেক নাম হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, যাকে আমরা ইলেকট্রোভ্যালেন্সি বলেও দেখেছি আগে। আয়নিক বন্ড সেটারই আরেক নাম হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। আয়নিক বন্ডের যে প্রথম তোর হচ্ছে কনসেপ্ট, সেটা প্রথম দিয়েছিল কে না হচ্ছে কোসেল, যেটা আমি প্রথমেই বললাম যে লুইস কোসেল অ্যাপ্রোচ, ঠিক আছে। অক্টেট ডুপ্লেট এখান থেকে লুইস কোসেল অ্যাপ্রোচ এসেছে টার্মটা। তো প্রথম যে আইডিয়া দিয়েছিল সেটা হচ্ছে লুইস কোসেল, ঠিক আছে। সেটা আমি আর লিখছি না। কি বলা হয়েছে দেখ না, যখন একটা ইলেকট্রন ইলেকট্রো পজিটিভ হবে, একটা অ্যাটম ইলেকট্রো পজিটিভ হবে মানে তার মধ্যে ইলেকট্রন থাকবে না বা ইলেকট্রন কম থাকবে, তখন সেটাকে বলছি ইলেকট্রো পজিটিভ। আর যদি আরেকটা অ্যাটম হচ্ছে ইলেকট্রো নেগেটিভ হয় বা তার মধ্যে ইলেকট্রন বেশি থাকে, ঠিক আছে, তখন কি হয়, তারা নিজেদের মধ্যে বাই শেয়ারিং বা বাই ডোনেট অর একসেপ্ট, দান করে অথবা গ্রহণ করে নিজেদের মধ্যে একটা বন্ড ফরমেশন করে, যেটাকে আয়নিক বন্ড বলা হয়। কি বললাম না, যদি কোনো একটা অ্যাটম ইলেকট্রো পজিটিভ হয় আর কোনো একটা যদি ইলেকট্রো নেগেটিভ হয়, তবে এদের মধ্যে হয় ডোনেট হবে, যে ইলেকট্রো পজিটিভ সে কী করবে, কখন ইলেকট্রো পজিটিভ হবে, ইলেকট্রো পজিটিভ দেখাচ্ছে নেচারে, তার মানে সে কী করবে, ইলেকট্রনকে ডোনেট করে দেবে। আর যে ইলেকট্রো নেগেটিভ সে কী করবে, ইলেকট্রনটাকে একসেপ্ট করবে। তাহলে এই একসেপ্ট আর ডোনেট এর মাধ্যমে কি করে, এরা নিজেদের মধ্যে বন্ড ফরমেশন করে, আর এই বন্ডটাকেই বলা হচ্ছে আয়নিক বন্ড, ঠিক আছে। এইবারে আয়নিক বন্ড টার্মটা আসার সঙ্গে সঙ্গে একটা টার্ম চলে আসছে যেটা আমি বলেছি ইলেকট্রোভ্যালেন্সি, আগেই বলেছি ইলেকট্রোভ্যালেন্সি। তাহলে ইলেকট্রোভ্যালেন্সিটা কি না, ইলেকট্রোভ্যালেন্সি হচ্ছে না কোনো একটা পজিটিভ চার্জ বা ইলেকট্রো পজিটিভ চার্জ তার সব থেকে বাইরের
অরবিটে বা কক্ষপথে থাকা ইলেকট্রন, জটা ইলেকট্রন, সে হচ্ছে তোর কোনো একটা নেগেটিভ চার্জকে ডোনেট করছে। ধর এর বাইরে আছে দুটো ইলেকট্রন, তাহলে এই যদি দুটো ইলেকট্রন তার নেগেটিভ চার্জকে সে ডোনেট করে, ঠিক আছে, তাহলে কি হবে, এদের নিজেদের মধ্যে ক্যাটায়ন আর অ্যানায়ন সৃষ্টি হবে। ক্যাটায়ন কখন সৃষ্টি হয়, যখন সোডিয়ামের বাইরে আছে টোটাল 11টা ইলেকট্রন, মানে হচ্ছে বাইরে একটা ইলেকট্রন আছে, আর ভিতরে হচ্ছে দুটো, তার বাইরে আছে 8টা, ঠিক আছে। তাহলে 2, 8 আর 1, তাহলে এ কী করবে, এই একটা ইলেকট্রন ধরে রাখতে চাইবে না। কেন? কারণ সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তবে তার ভিতরে যে 8টা ইলেকট্রন আছে সেটা তাকে স্টেবিলিটি দিবে। কারণ আমি আগেই বলেছি যে অক্টেট বা ডুপ্লেট ফিল আপ হলেই সবসময় স্টেবিলিটি পায়। ডুপ্লেটস কার কার ক্ষেত্রে প্রযোজ্য? ডুপ্লেট হচ্ছে শুধুমাত্র যেগুলোর বাইরে দুটো করে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে প্রযোজ্য, হিলিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য, লিথিয়ামের ক্ষেত্রেও হতে পারে, কারণ লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ডুপ্লেট ফর্মেশন করবে, ঠিক আছে। তাহলে এরা কি করে না, এদের বাইরে থাকা যে ইলেকট্রনগুলো সেগুলোকে ডোনেট করে দেয়, দিয়ে ক্যাটায়ন ফর্মেশন করে। এখান থেকে ফর্মেশন হচ্ছে কি সোডিয়াম প্লাস। আর এই যে একটা ইলেকট্রন ডোনেট করলো, এই ইলেকট্রনটা একসেপ্ট করলো কে, ক্লোরিন। ক্লোরিনের বাইরে অলরেডি 7টা ইলেকট্রন ছিল, আর একটা ইলেকট্রন পেয়ে করে সে 8টা ইলেকট্রন মানে অক্টেট ফিল আপ করলো। এই যে অক্টেট ফিল আপ করলো, এটাকে এই হচ্ছে ক্লোরিন মাইনাস হয়ে গেল। একে আমরা বলছি ক্যাটায়ন, একে বলছি আমরা অ্যানায়ন, ঠিক আছে। তাহলে জটা ইলেকট্রন ডোনেট করলে একটা আয়নিক বন্ড ফর্মেশন হচ্ছে, বা একটা ইলেকট্রোপজিটিভ চার্জ জটা ইলেকট্রন দান করলে তারা ক্যাটায়ন সৃষ্টি করছে, বা একটা ইলেকট্রোনেগেটিভ চার্জ জটা ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়ন সৃষ্টি হচ্ছে। তো সেটাকেই বলা হচ্ছে তাদের ইলেকট্রোভ্যালেন্সি বা তড়িৎ যোজ্যতা। এটার বাংলা টার্ম কি, তড়িৎ যোজ্যতা। ঠিক আছে। নেক্সট যদি আমরা আসি, যে এটা তো তোরা পড়লি যে হচ্ছে আয়নিক বন্ডের ক্যারেক্টারিস্টিকগুলো তোরা পড়েছিস, যে আয়নিক বন্ডের তাহলে কি কি হয় না, হচ্ছে তোর হাই মেল্টিং পয়েন্ট হয়, ঠিক আছে, হাই মেল্টিং পয়েন্ট, খুব উচ্চ গলনাঙ্ক, আর কি খুব ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, তাহলে গুড কন্ডাক্টর, ইলেকট্রিসিটি ভালো নিয়ে পরিবহন করতে পারে, তাহলে গুড কন্ডাক্টর বলা যেতে পারে। আর কি না হচ্ছে তোর হচ্ছে এদের যে দুটো বন্ড হচ্ছে এরা ফর্মেশন করছে, মানে M প্লাস আর X মাইনাস যদি আমি ধরি, তাহলে এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা যত বেশি হবে, তত এদের বন্ধনটা খুব শক্ত হবে, ঠিক আছে। কি বললাম না, এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, ইলেকট্রোনেগেটিভিটি তোরা জানিস ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা এদের একটা করে মান দেওয়া থাকে। সেটা আমি যখন পিরিয়ডিক পড়েছি তখন আমি দেখিয়েছি যে কেমন ইলেকট্রোনেগেটিভিটির মান দেওয়া থাকে। ফ্লোরিন হচ্ছে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এরও একটা মান আছে, ঠিক আছে, যেটা পাউলিং স্কেল বা অলরেড রচৌ স্কেল এগুলোতে ক্যালকুলেট করা হয়। তো এদের মধ্যে যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা যত বেশি হবে, মানে তুই এটা ডেল বলতে পারিস, ডেল ইলেকট্রোনেগেটিভিটি বা ডিফারেন্স, ডেল মানে ডিফারেন্স, ডিফারেন্সটা যত বেশি হবে তত এটা ভালো বন্ড ফর্মেশন করবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার আয়নিক কম্পাউন্ডের মোটামুটি একটা ক্যারেক্টারিস্টিক। এরপরে চলে আসছি আমি ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জিটা কি? ল্যাটিস এনার্জি কি না, যদি এই যে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস এদের স্টেটগুলো গ্যাসীয় অবস্থায় থাকে, বা এদের অবস্থাগুলো গ্যাসীয় অবস্থায় থাকে, লিকুইড নয় বা সলিডও নয়, গ্যাসীয় অবস্থায়, ঠিক আছে। তার মানে গ্যাসিয়াস ক্যাটায়ন অথবা গ্যাসিয়াস অ্যানায়ন, ঠিক আছে, এদের থেকে এরা যদি যুক্ত হয়ে করে নিজেদের মধ্যে যে আয়নিক বন্ড ফর্মেশন করবে, আর যখন বন্ড তৈরি হয় তখন কি হয়, এনার্জি রিলিজ হয়। মনে রাখবি সবসময়, বন্ড কোনো জিনিস ভাঙতে গেলে এনার্জি লাগে, কিন্তু কোনো জিনিস গড়তে গেলে সেখান থেকে এনার্জি বেরিয়ে যায়, ঠিক আছে। তাহলে ভাঙতে গেলে সব থেকে বেশি এনার্জি লাগে। মনে রাখবি, কোনো একটা বন্ডকে ব্রেক করতে গেলে এনার্জি লাগে, এনার্জি দিতে হয়, কিন্তু কোনো একটা বন্ড যদি তৈরি হয় তাহলে সেখান থেকে এনার্জি বেরিয়ে যায়। তাহলে ল্যাটিস এনার্জিটা কি? ল্যাটিস এনার্জি মানে এটা বন্ড তৈরি করছে। বন্ড তৈরি করছে বলতে কি, ধর M প্লাস এটাও গ্যাসীয় অবস্থায় আছে, আর
এ মাইনাস, এটাও গ্যাসিয়াস স্টেটে আছে, ঠিক আছে। তো এরা যখন নিজেদের মধ্যে বন্ড তৈরি করছে তখন আলটিমেট কি তৈরি করছে না এম প্লাস এ মাইনাস, ঠিক আছে। এটা সলিড ক্রিস্টাল তৈরি করছে, দুটো গ্যাসীয় মিশছে কিন্তু সলিড তৈরি করছে। যেমন সোডিয়াম প্লাস গ্যাসীয় আর ক্লোরিন মাইনাস সেটা হচ্ছে গ্যাসিয়াস, কিন্তু যখন তৈরি হচ্ছে তখন নুনটা কি তৈরি হচ্ছে না এটা হচ্ছে তোর সলিড ক্রিস্টাল। আয়নিক কম্পাউন্ড সবসময় কি হয়, সলিড ক্রিস্টাল তৈরি করে। আয়নিক কম্পাউন্ড একটা আয়নীয় যৌগ সবসময় কিন্তু সলিড তৈরি হয়, সলিড, ঠিক আছে, কঠিন পদার্থ থাকে। ক্রিস্টাল, ক্রিস্টাল মানে কি, ক্রিস্টাল মানে যার একটা নির্দিষ্ট শেপ আছে। যেমন এই যে সোডিয়াম ক্লোরাইড বা নুন বা সুগার, চিনি, এগুলোকে দেখতে পাচ্ছিস দূর থেকে, কিন্তু এদেরই আমাদেরকে স্ট্রাকচার ডিটারমিনেশন করতে হয়। স্ট্রাকচার ডিটারমিনেশন মানে কি, এদের হচ্ছে স্পেকট্রোস্কোপি, যেটা পড়িয়েছিলাম যে স্পেকট্রোস্কোপির যখন পড়িয়েছিলাম বর্ণালী, সেই বর্ণালী এদেরকে বিভিন্ন রকমের স্পেকট্রোস্কোপি হয়। একটা এনএমআর হয়, নিউক্লিয়াসের স্পেকট্রোস্কোপি করা হয়, বা ইউভি আল্ট্রাভায়োলেটে করা হয়, ভিজিবল লাইটে করা হয়, ইনফ্রারেডে করা হয়, আইআর যেটাকে বলা হচ্ছে। তাহলে আইআর স্পেকট্রোস্কোপি, ইউভি স্পেকট্রোস্কোপি, ভিজিবল স্পেকট্রোস্কোপি, তারপরে এনএমআর, এগুলো করে করে দেখা যায় যে প্রতিটা কম্পাউন্ডের আলাদা আলাদা শেপ কীরকম। যেমন এই যে গ্রাফাইটের শেপ, এখন তোদেরকে যদি বলে দিই তোরা সুন্দর ড্র করে দিবি যে গ্রাফাইটসের এরকম লেয়ার বাই লেয়ার স্ট্রাকচার থাকে, ওই জন্য এরা হচ্ছে পিচ্ছিল হয়, যেটা পেন্সিলের সামনে থাকে। পেন্সিলের সামনে যেটা কি থাকে সেটা কি স্লিপারি হয়, পিচ্ছিল হয়, তাই তো। কেন পিচ্ছিল হয়, কারণ এদের লেয়ার স্ট্রাকচার থাকে, এরকম লেয়ার লেয়ার থাকে, ঠিক আছে, এরকম লেয়ার লেয়ার থাকে। আর ডায়মন্ডের স্ট্রাকচার হচ্ছে এরকম টেট্রাহেড্রাল থাকে, মানে চতুস্তলকের মতো, পিরামিডের মতো, ঠিক আছে। এখান থেকে আরও একটা শুরু হয়, এইভাবে থাকে ডায়মন্ডের স্ট্রাকচার, ঠিক আছে। এবারে দুটোই কার্বনের তৈরি, এগুলো সব কার্বন, কিন্তু এদের মধ্যে এরকম ডিফারেন্স কেন না, এটা হচ্ছে ন্যাচুরাল এক্সিস্টেন্স, ঠিক আছে। এদের প্রাকৃতিতে যেমনভাবে অস্তিত্ব আছে সেরকম, কিন্তু এদের স্ট্রাকচার আমরা পাচ্ছি কী করে না, স্ট্রাকচারটা পেয়েছি ওই স্পেকট্রোস্কোপি যন্ত্রের সাহায্যে। স্পেকট্রোস্কোপি করে এর স্ট্রাকচার ডিটারমিনেশন করা পসিবল হয়েছে। সেই রকমই সোডিয়াম আর ক্লোরাইড যখন গ্যাসীয় অবস্থায় রিয়েক্ট করবে, কিন্তু তৈরি করবে কি একটা সলিড বা কঠিন অবস্থায় থাকা ক্রিস্টাল, তখন তাকে বলা হবে, তখন সেই জায়গা থেকে বন্ড তৈরি হচ্ছে। বন্ড তৈরি হওয়া মানে সেখান থেকে কি হবে, এনার্জি বের হয়ে যাবে। তাহলে যে এনার্জিটা বের হবে সেই এনার্জিটাকেই বলা হচ্ছে ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনার্জি বা ল্যাটিস শক্তি, বাংলায় ল্যাটিস বলা হয়, হ্যাঁ, ল্যাটিস এনার্জি বা ল্যাটিস শক্তি। এই ল্যাটিস এনার্জিকে ইউ দ্বারা ডিনোট করা হয়, কি দ্বারা, ইউ দ্বারা, ঠিক আছে। এরপরে একটা তোর হচ্ছে এখানে আমরা এটাকে দেখিয়ে দিতে পারি এইভাবে যে যখন এটা তৈরি হচ্ছে তখন এখান থেকে ইউ বের হয়ে যাচ্ছে, ইউ, এই ইউটা আমরা বাইরে ল্যাটিস এনার্জি বলছি। তাহলে ল্যাটিস এনার্জি ব্যাপারটা বোঝা গেছে। এরপরে এই ল্যাটিস এনার্জি কার কার উপরে ডিপেন্ড করে না, মনে রাখবি ল্যাটিস এনার্জি বা যেটাকে আমরা ইউ বলছি, সেটা প্রপোর্শনাল টু বা সমানুপাতিক, কার সঙ্গে সমানুপাতিক না, আয়নীয় চার্জের গুণফল, ঠিক আছে। তাহলে প্রোডাক্ট অফ আয়নিক চার্জ, মানে এই যে সোডিয়াম প্লাস এর যে চার্জ কত, +1, ক্লোরিন -1, তাহলে +1 -1 এদের চার্জের প্রোডাক্ট ডিভাইডেড বাই এদের মধ্যে ডিস্টেন্স। আমি আর দিয়ে লিখে দিলাম যে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস কতটা দূরে আছে, এদের মধ্যে ডিস্টেন্স, এটাকে আমি আর দিয়ে লিখে দিলাম। তাহলে এদের সাথে হচ্ছে এ সমানুপাতিক, ঠিক আছে। এবারে আমাদেরকে একটা ভালো ইম্পর্টেন্ট জিনিস শিখতে হবে, যেটা হচ্ছে কি বলা হচ্ছে না বর্ন-ল্যান্ডে ইকুয়েশন, ঠিক আছে। বর্ন-ল্যান্ডে ইকুয়েশন, এটা নিটের জন্য দরকার নেই একদমই, অ্যাডভান্সের জন্য একটু দরকার, যেই মেনের জন্য দরকার নেই অ্যাডভান্সের জন্য দরকার। তো অ্যাডভান্সের জন্য যারা আছিস একটু ভালো করে মন দিয়ে শুনুন, ঠিক আছে। বর্ন-ল্যান্ডে ইকুয়েশনটা কি, নিটের জন্য যারা আছিস শোনার দরকারও নেই, শুনবি যদি এমনি শুন, পড়ার দরকার নেই।
বর্নল্যান্ডে ইকুয়েশন। এটা কি না, দেখ এই যে তোর হচ্ছে ল্যাটিস এনার্জিটা আমি বললাম, এই ল্যাটিস এনার্জি কি হয় না ডাইরেক্টলিভাবে বা হচ্ছে তোর প্রত্যক্ষভাবে এগুলা দিয়ে আমরা বের করাতে পারি না, ডিটারমিনেশন করতে পারি না, ঠিক আছে। এই ল্যাটিস এনার্জিটাকে আমরা ডাইরেক্টলি বা কোনো মেথড আছে এইভাবে বের করে যাবে, এইভাবে বেরিয়ে যাবে ফর্মুলা দিয়ে, এইভাবে কিন্তু একে বের করানো যায় না। তাহলে ল্যাটিস এনার্জিটা আমি ক্যালকুলেট করব কিভাবে, তারই ফর্মুলা হচ্ছে এই বর্নল্যান্ডে ইকুয়েশন। তার মানে বর্নল্যান্ডে ইকুয়েশনটা কি, হাউ টু ক্যালকুলেট ল্যাটিস এনার্জি। বেঙ্গলি বোর্ডের বইয়ে আছে, শুধু এটা দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। হাউ টু ক্যালকুলেট ল্যাটিস এনার্জি, ঠিক আছে। তারই ফর্মুলাটা বা তারই ইকুয়েশনটা হচ্ছে এটা বর্নল্যান্ডে ইকুয়েশন। এটাতে কি বলা হয়েছে, বলা হয়েছে যদি আমরা দুটো ডিফারেন্ট চার্জের মধ্যে দু ধরনের বল দেখা যায়, স্বাভাবিক কথা, যার মাথায় পজিটিভ চার্জ সে কি কখনো রিপালশন দেখাবে ইলেকট্রনকে বা অন্য কিছুকে? রিপালশন দেখাবে না, ঠিক আছে, কারণ এর মাথায় চার্জই নেই, এর কাছে কিছু নেই। তাহলে এ কোনোদিন কাউকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিবে না যে তুমি যে আমি তোমাকে বিকর্ষণ করছি। কিন্তু যার মাথায় নেগেটিভ চার্জ আছে সে তো বিকর্ষণ দেখাবে, ঠিক আছে। তাহলে এদের মধ্যে দু রকমের ফোর্স দেখা যায়, একটা হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স আর একটা হচ্ছে রিপালশন ফোর্স, ঠিক আছে। দু রকমের ফোর্স মানে দু রকম এনার্জি পাওয়া যাবে। তাহলে এটাকে আমি লিখলাম ই অ্যাট্রাকশন, ই রিপালশন। এবারে অ্যাট্রাকশনের ফর্মুলা আমি অ্যাটমিক স্ট্রাকচারে পড়ানোর সময় বলেছি, কি বলেছিলাম বল সুরজিৎ বল, অ্যাট্রাকশনের ফর্মুলা আমি কি বলেছিলাম? ওরে শুনতে পাচ্ছিস তো? তাহলে বর্নল্যান্ডে ইকুয়েশনে কি বলা হয়েছে না অ্যাট্রাকশন একটা ফোর্স পাওয়া যায়, একটা রিপালশন ফোর্স। আর যে আমরা জানি যে অ্যাট্রাকশন ফোর্স মানে কুলম্বের সূত্র, একই সূত্র সব জায়গায় চলে, কোনো পার্থক্য নেই। তোরা ফিজিক্সে পড়বি যে কুলম্বের সূত্র হচ্ছে কে Q1 Q2/r²। আরও তোর গ্র্যাভিটেশনে পড়বি কি না G m1 m2/r²। সব ওই ইনভার্সলি রিলেশনে চলছে, গোটা ব্রহ্মাণ্ড ইনভার্সলি রিলেশনে চলছে। একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তুর যে আকর্ষণ বল সেটা কিন্তু ওই ইনভার্স রিলেশনশিপে চলছে, 1/r²। বোঝা গেছে? তাহলে কানেক্টেড, এভরিথিং ইজ কানেক্টেড। তাহলে কি না অ্যাট্রাকশন ফোর্স যেটা, সেটার ফর্মুলা আমি লিখতেই পারি যে জেড প্লাস জেড মাইনাস আর 1/k এর মান মানে কি, কে মানে হচ্ছে 1/4πε0, আর নিচে এদের ডিস্টেন্সের r² যেটা আছে, আর এখানে একটা চার্জের জন্য গুণ হয়ে যাবে জেড মাইনাস ই স্কোয়ার। অ্যাটমিক স্ট্রাকচারের পার্টটা দেখবি, অ্যাটমিক স্ট্রাকচারের যে নোটটা দিয়েছিলাম ওখানে দেখবি লেখা আছে। এটা কোথা থেকে আসছে, ফ্রম কুলম্বস ল। রিপালশনের ফর্মুলা না, রিপালশনের ফর্মুলা হচ্ছে, এটা এখনো শেষ হয়নি, ঠিক আছে। এটার হচ্ছে আবার ইন্টিগ্রেশন করতে হবে, একই ফর্মুলা আমি অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছিলাম যে ইনফিনিটি থেকে আমি রেডিয়াসের মধ্যে নিয়ে আসবো, তাহলে কি চেঞ্জ হবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস জেড প্লাস জেড মাইনাস ই স্কোয়ার। আর এটা তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন তোরা ভুলে গেছিস আবার বোধ হয়, আরেকবার বলে দিচ্ছি দেখ, 1/4πε0 জেড প্লাস জেড মাইনাস ই স্কোয়ার বাই r²। এটা যখন আমি ইনফিনিটি থেকে আর এর মধ্যে ইন্টিগ্রেশন করব তখন এটা কনস্ট্যান্ট টার্মগুলো সব বাইরে বেরিয়ে যাবে। তার মানে বাইরে বেরোবে কি কি, চার্জটাও তো কনস্ট্যান্ট। তাহলে জেড প্লাস 1/4πε0 জেড প্লাস জেড মাইনাস ই স্কোয়ার, এটা বেরিয়ে গেল বাইরে। তাহলে ইন্টিগ্রেশন হবে কার মধ্যে না 1/r² এর ইন্টিগ্রেশন হবে, 1/r², আর এখানে একটা dr থাকবে, যেমন ডেরিভেটিভ করিস সেরকম। তো কনস্ট্যান্টগুলো সবসময় ডেরিভেটিভের ক্ষেত্রেই হোক বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রেই হোক, কনস্ট্যান্ট টার্ম যেগুলো থাকে সেগুলো বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে, সেগুলো ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ হয় না। যেগুলো ভেরিয়েবল টার্ম, যেগুলো চেঞ্জ হয় সেগুলোই তোর ইন্টিগ্রেশন হয়। যেমন রেডিয়াসটা কী হবে, যত ডিস্টেন্সটা কমতে কমতে আসবে তত রেডিয়াস চেঞ্জ হচ্ছে, তার মানে রেডিয়াসটার ইন্টিগ্রেশন বা
ডেরিভেটিভ হবে, বাকি টার্মগুলো বাইরে বেরিয়ে যাবে। এবারে দেখ না, এই যে আর স্কোয়ার এটার ইন্টিগ্রেশন করলে আমি বলেছিলাম কি যে এটা হচ্ছে r⁻² dr লিখতে পারি, এটা তো বলার কিছু নাই। আর এর ইন্টিগ্রেশন বলেছিলাম কি যখন x⁴n থাকবে তখন এর ইন্টিগ্রেশন করলে হবে x⁴n+1 ডিভাইডেড বাই n+1, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে r⁻² আছে, তার মানে -2 + 1 ডিভাইডেড বাই যা উপরে থাকবে সেটাই নিচে, -2 + 1, তার মানে r⁻1 ডিভাইডেড বাই -1, ঠিক আছে। এবারে এই -1টাকে আমি এমনি বাইরে লিখে দিলাম, আর r⁻1 এর জন্য এটাকে আমি 1/r লিখলাম, তার মানে আমার আলটিমেট কী বেরোলো -1/r বেরিয়েছে, তার মানে -1/4πε0 z প্লাস z মাইনাস স্কোয়ার। আরটা মুছে দিই, 1টা মুছে দিই, এতগুলো মনে রাখার তোদের দরকার নেই, আমি এগুলোকে অ্যাভয়েড করতে বলছি। কী করে এসছে মনে রাখার দরকার নেই, তোরা শুধু ফর্মুলাটা মনে রাখবি, একদম লাস্টে যেটা ফর্মুলা ইকুয়েশন বেরোবে সেটা মনে রাখবি, ঠিক আছে। কারণ কিছু কিছু তোদের টার্ম দিতে পারে পরীক্ষায়, যাতে একটু কনসেপ্ট থাকলে তোরা অন্তত এমসিকিউ 4টা অপশান দেখে উত্তরটা বলতে পারিস যে হ্যাঁ এটা উত্তর হবে সিওর একদম, ঠিক আছে। কারণ এগুলো তোদের সিলেবাসের অন্তর্গত নয়, আর এখান থেকে অত ডিটেলসের কোশ্চেন আসবে না, মোটামুটি টাচ করে যাবে, টাচ করে গেলে যেমন করতে পারিস সেই মানে প্যাটার্নটাই আমি শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে দেখ তাহলে যদি আমি বলি যে অ্যাট্রাকশন ফোর্সটা আমার কত বেরোলো আলটিমেট, তাহলে অ্যাট্রাকশন ফোর্সটা যখন আমি ইনফিনিটি থেকে আর এর মধ্যে আসছি তখন বেরোলো -z প্লাস z মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 r হয়েছে। এবারে যদি আমি বলি যে 1 মোল পদার্থের জন্য কত হবে, এটা হচ্ছে আমার যে কোনো সোডিয়ামের জন্য বেরোলো, ধর তাহলে সোডিয়াম একটা সোডিয়ামের জন্য বেরোলো, 1 মোল সোডিয়ামের জন্য অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করতে হবে, কারণ 1 মোল সোডিয়ামের মধ্যে না অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল থাকে, ঠিক আছে। মোল সংখ্যাটা আমি পড়াইনি ফার্স্টের চ্যাপ্টারটা, ওটার আমি 2-3টা টপিক একটা ডেটের পর আধ ঘন্টা আলোচনা করলে বুঝতে পেরে যাবি সব, একই জিনিসকে বারবার দেওয়া থাকে, ওগুলো প্রবলেমে শিখে যাবে, পড়াবো এরপরে পড়াবো, ঠিক আছে। থার্মোডাইনামিক্সের আগে পড়াবো, এখন আমার লাগবে না, কেমিক্যাল বন্ডিংও লাগবে না, জিওসিতে লাগবে না, এস ব্লক পি ব্লক পড়াবো এরপরে, সেগুলোতে লাগবে না, আমার লাগবে থার্মোডাইনামিক্সের আগে ইকুইলিব্রিয়ামে রাখবে, যখন লাগবে তখন পরিবর্তন থাকবে, ঠিক আছে। তো দেখ তাহলে 1 মোল সাবস্টেন্সের জন্য কতগুলো লাগবে, এটা না 1 মোলের মধ্যে আমরা জানি অ্যাভোগাড্রো নাম্বার, যেটাকে আমরা n দিয়ে ডিনোট করি, যার মান হচ্ছে 6.022 × 10⁻23, এত নম্বর অফ, এটাকে Na লেখা হয় অ্যাভোগাড্রো নম্বর Na। তো 1 মোল মানে তার মধ্যে এত নম্বর অফ মলিকিউল আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার এটা ফর্মুলা, তাহলে এটা গুণ করে দেবো। 1 মোলের জন্য কত হবে না 1 মোলের জন্য হয়ে যাবে n z প্লাস z মাইনাস স্কোয়ার বাই 4πε0 r, ব্যাস হয়ে গেল। এরপরে রিপালশন বের করাতে হবে, তাহলে রিপালশন বের করাতে গেলে এখানে আরেকটা জিনিস আমাদেরকে লিখতে হবে। দেখ এই অ্যাট্রাকশনের সঙ্গে আরেকটা টার্ম গুণ করা হয় যেটাকে আমরা বলি এ, এটা শুধু জেনে রাখ যে যখন আমরা অ্যাট্রাকশনটা বের করি ই অ্যাট্রাকশন সমান -n z প্লাস z মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 r, এখানে একটা টার্ম গুণ করা হয় যেটাকে এ দ্বারা ডিনোট করা হয়। এটা কি, এটা কেন গুণ করা হয় না, যেহেতু এই অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্সটা আমরা ক্যালকুলেট করছি শুধুমাত্র আয়নিক কম্পাউন্ডের জন্য, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস বা ক্লোরিন মাইনাস এটা আয়নিক কম্পাউন্ড ফরমেশন করে, আর ল্যাটিস এনার্জি সবসময় আয়নিক কম্পাউন্ড থেকেই পাওয়া যায়। তাহলে এদের ক্ষেত্রে ক্যালকুলেট করার জন্যই এটাকে আমরা এ দিয়ে গুণ করছি। এই এটা হচ্ছে একটা জিওমেট্রিক্যাল ইন্টারেকশন, কারণ আমরা আগেই বলেছি যে যেগুলো আয়নিক কম্পাউন্ড হয় সেগুলো সবসময় একটা ক্রিস্টাল ফর্মে থাকে, একটা নির্দিষ্ট আকারে থাকে, সেই আকারে থাকে বলে তাদেরকে একটা তোর হচ্ছে মানে জিওমেট্রিক্যাল একটা ইন্টারাকশন থাকে তাদের মধ্যে, ঠিক আছে, যার জন্য তারা একটা নির্দিষ্ট শেপ গঠন করে। যদি কোনো জিওমেট্রিক্যাল শেপ না থাকতো তাহলে সব কার্বন একই রকম দেখতে হতো,
কিন্তু প্রতিটা কার্বনের মধ্যে আমরা আলাদা আলাদা আকার দেখতে পাচ্ছি। একটা গ্রাফাইট, একটা তোর হচ্ছে ডায়মন্ড, একটার দাম হচ্ছে অনেক টাকা আর একটার দাম হচ্ছে পেন্সিল, যেটা বাজারে 1 টাকায় কিনতে পাওয়া যায়। ঠিক আছে, কেন? দুটোই তো কার্বন দিয়ে তৈরি। গ্রাফাইট বলছি, সরি, একটা হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ড আর গ্রাফাইট। গ্রাফাইট পেন্সিলের মধ্যে থাকে, সেটা বাজারে 1 টাকা দিলে পেয়ে যাবে, 2 টাকা দিলে পেয়ে যাবে। কিন্তু ডায়মন্ডের দামটা বেশি, কিন্তু দুটোই কার্বন দিয়ে, আলাদা কিছু নেই। বরং সোনা আলাদা, প্ল্যাটিনাম আলাদা এলিমেন্ট, বা আলাদা হচ্ছে অ্যাটম বা এলিমেন্ট বা ধাতু। ঠিক আছে, কিন্তু কার্বনের মধ্যেই তো আমরা পাচ্ছি তোর হচ্ছে ডায়মন্ড, গ্রাফাইট, ঠিক আছে, সব পাচ্ছি। কেন এদের মধ্যে আলাদা আলাদা স্ট্রাকচার দেখতে পাচ্ছি? কারণ ডায়মন্ডের স্ট্রাকচার আলাদা। ডায়মন্ড হচ্ছে সব থেকে হার্ডেস্ট এলিমেন্ট, সব থেকে শক্ত। ঠিক আছে, তার এই যে তার শক্ত হওয়ার কারণটা হচ্ছে নির্দিষ্ট শেপ। তাই আয়নিক কম্পাউন্ড যখনই আমরা ক্যালকুলেশন করছি এখানে, তখনই একটা কনস্ট্যান্ট গুণ করে দিচ্ছে আগে। কারণটা হচ্ছে এই কনস্ট্যান্টটা তোর হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারেকশনের জন্য ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এই জিওমেট্রিক্যাল ইন্টারেকশনের জন্য ইউজ করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ম্যাডেলাং কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এই এটাকে বলা হয় ম্যাডেলাং কনস্ট্যান্ট, যেটা ইউজড ফর, আমি এইটার জন্য এতটা বকলাম, কিন্তু এই ম্যাডেলাং কনস্ট্যান্টের ব্যাপার তোদের আছে অ্যাডভান্সের কোশ্চেন। ঠিক আছে, তো ম্যাডেলাং কনস্ট্যান্ট কি এই জিনিসটা একটু জেনে রাখ, যে ইউজড ফর জিওমেট্রিক্যাল ইন্টারেকশন। এটা কনস্ট্যান্ট একটা, হ্যাঁ, যেটা ইউজড ফর জিওমেট্রিক্যাল ইন্টারেকশন। কনস্ট্যান্ট বলতে পারিস, আবার এই কনস্ট্যান্টের মানটাও কিন্তু বিভিন্ন তোর হচ্ছে কম্পাউন্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। ঠিক আছে, তো সেটা আসছি। এরপরে দেখা যাক রিপালশন ফোর্সটা কত। বোঝা গেছে সুরজিৎ ব্যাপারটা কি বললাম আমি? হ্যাঁ স্যার। হ্যাঁ, ম্যাডেলাং কনস্ট্যান্টটা কিন্তু তোদের আছে, টেক্সট বুকেও আছেন, কোশ্চেন যখন করাবো তখন দেখতে পাবি ম্যাডেলাং কনস্ট্যান্টের টার্মটা তুই পাবি। এরপরে দেখ, এরপরে হচ্ছে আমরা দেখব যে রিপালশন ফোর্সটা কি। এই রিপালশন ফোর্স ক্যালকুলেট করতে গেলে আবার একটা টার্ম আসবে, তো এটা মুখস্থ ছাড়া কিছু করার নেই। এই রিপালশন ফোর্সটা ক্যালকুলেট করার জন্য এখানে আরেকটা কনস্ট্যান্ট বা কোফিসিয়েন্ট আসবে, যেটাকে বিটা দ্বারা ডিনোট করা হয়। বিটা, আলফা বিটা, বিটাটা নিচের দিকে টানা হয় শুধু, এই হচ্ছে বিটা, আর এটা হচ্ছে বি। বি আর বিটার মধ্যে ডিফারেন্স জানিস হয়তো, না জানলে দেখে নে। বিটা শুধু নিচের দিকে টানানো হয়, বিটাটা। বিটা বাই আর টু দি পাওয়ার এন। এবারে বিটা কি, আর টু দি পাওয়ার এন কি? না, বিটা হচ্ছে একটা রিপালসিভ কোফিসিয়েন্ট। এগুলোর মান জানার কোনো দরকার নেই, শুধু ফর্মুলাটা একটু জরুরি, আর হচ্ছে তোর ওই টার্মগুলো আছে কোফিসিয়েন্ট। এই আর হচ্ছে রেডিয়াস, আর এই এনটা হচ্ছে বর্ন এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট মানে পাওয়ার, এক্সপোনেনশিয়াল টার্ম। ঠিক আছে, লগ ফগ এগুলো দিয়ে যেগুলো থাকে সেগুলোকে এক্সপোনেনশিয়াল টার্ম বলা হয়। ঠিক আছে, তাহলে বর্ন এক্সপোনেন্ট বলা হয় এটাকে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখ, তাহলে যদি আমরা ইউ বের করি, তাহলে ইউটা কি করে ক্যালকুলেট করব? না, ইউ সমান ল্যাটিস এনার্জি সমান, তাহলে এদেরকে দুটো ফোর্সই কাভার করতে হচ্ছে, একটা অ্যাট্রাকশন ফোর্স আর একটা রিপালশন ফোর্স বা রিপালশন এনার্জি। তাহলে দুটোর এনার্জির ফর্মুলাগুলো কী কী পেলাম আমরা? এটা পেলাম মাইনাস অফ অ্যাভোগাড্রো নাম্বার, তারপরে এ, তারপরে জেড প্লাস জেড মাইনাস একটা ই স্কোয়ার রয়েছে ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন 0 আর প্লাস এন বিটা। এটার ক্ষেত্রেও কিন্তু অ্যাভোগাড্রো নাম্বার গুণ হবে, হ্যাঁ, এটার ক্ষেত্রেও অ্যাভোগাড্রো নাম্বার গুণ হবে, গুণ করে নিস। এন বিটা আর টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এটা যদি ক্যালকুলেশন করিস তাহলে দেখতে পাবি কি না, এই টোটাল টার্মটা কমন চলে যাবে,
ক্যালকুলেশন তাদের জানারও দরকার নেই। মাঝখানে যেটা লিখছে ওটা মনে রাখ। ঠিক আছে, এখানে পড়ে থাকবে কি 1 মাইনাস 1/n পড়ে থাকবে, 1 মাইনাস 1/n পড়ে থাকবে। ঠিক আছে, আর এই এনটাকে ক্যালকুলেট করা যায়। দেখ এখান থেকে গ্রাফ ইম্পর্টেন্ট, একটা গ্রাফ আসে। ঠিক আছে, পরীক্ষায় আসবে নিটের ক্ষেত্রেও কিন্তু এই গ্রাফটা কাজে লাগে। ফিজিক্সের গ্রাফ এটা, আমি তোদেরকে এখানেও বলে দিচ্ছি, ফিজিক্সেও পড়তে পারিস, ফিজিক্সও আছে। তো এখানে দেখ আগে এনটা বলে দিই। এনের মানটা, এই যে এনের মানটা ডিফারেন্ট অ্যাটমের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। ধর আমি লিখলাম আউটার ইলেকট্রনিক কনফিগারেশন, আর এখানে হচ্ছে এন থাকে। 1:2, 2:2, 2p6, এটা দরকার নেই, আচ্ছা ছেড়ে দে। 4:2, 4p6, 4d10 দরকার নেই, এত সব লেখার দরকার নেই। তোরা এইটুকু শুধু মনে রাখ যে যেগুলো হচ্ছে আমার ক্রিপ্টনের আন্ডারে পড়বে। দেখ আমরা যেগুলো লাস্টের যে এলিমেন্টগুলো আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাহলে জেনন পর্যন্ত এদের এক একটা করে ভ্যালু আছে। ঠিক আছে, যেগুলো হিলিয়াম পর্যন্ত যেসব এলিমেন্টগুলো রয়েছে মানে হাইড্রোজেন আর হিলিয়াম, তাদের ক্ষেত্রে এনের ভ্যালু হচ্ছে 5। যাদের ক্ষেত্রে নিয়ন পর্যন্ত যেসব এলিমেন্টগুলো রয়েছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, তাদের ক্ষেত্রে এই ভ্যালু হচ্ছে 7, 2 করে বাড়ছে। আর্গন পর্যন্ত যেগুলো রয়েছে, ঠিক আছে, আর্গন পর্যন্ত কে কে রয়েছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আর্গন আরেকটা কথা বলে রাখি, যদি কপার প্লাস থাকে তাহলে তার ক্ষেত্রেও কিন্তু এদের ভ্যালু হয়ে যাচ্ছে কত? 9। আর ক্রিপ্টন থাকে, যদি ক্রিপ্টন পর্যন্ত যেগুলো আছে, যেমন পটাশিয়াম থেকে একদম ক্রিপ্টন পর্যন্ত, কপার প্লাসটা বাদ দিয়ে, ঠিক আছে, কপারের মাথায় প্লাস থাকলে তবে সেটা কিন্তু ওই আর্গনের মধ্যে ধরবি। ঠিক আছে, মানে বুঝতেই পারছিস যাদের একটা করে ইলেকট্রন বাদ হয়ে যাচ্ছে সেটা কার আন্ডারে পড়ছে, ব্যাস। ঠিক আছে, এইটুকু তোদের জিনিসটা। তো এখানে কি কি যে আরেকটা রয়েছে, যে যদি কারো কনফিগারেশন এরকম হয় 4:2, 4p6, 4d10, বা এখানে আরেকটা লিখে দিই, একটা এক্সাম্পল করালেই বুঝতে পেরে যাবি। এক্সাম্পল করাচ্ছি। তাহলে এদের ক্ষেত্রে 10 আর 12, ঠিক আছে, 2 করে করেই বাড়ছে, এখানটা একটু গ্যাপ আছে, 5, 2 7, 2 9, তারপরে 10 হয়ে যাচ্ছে, 1 বাড়ছে, তারপরে আবার 2 বাড়ছে। তো এটা করা হয় কীভাবে? ধর সোডিয়াম ক্লোরাইড NaCl, এর ল্যাটিস এনার্জি মানে কি? এটাকে Na প্লাস আর Cl মাইনাসে থাকে। তাহলে সোডিয়াম প্লাস কার আন্ডারে পড়ছে? দেখ ভ্যালুটা বল দেখি, সোডিয়াম প্লাস কার আন্ডারে পড়ছে? বল সুরজিৎ বল। আর কে আছিস, কে পারবি বল? সোডিয়াম প্লাস কার আন্ডারে পড়ছে? প্রমিত বল। স্যার আর্গন। না, হ্যাঁ আর্গন, না না আর্গন নয়, বল প্রমিত বল। রেনো। তো জেনন কি করে চলে যাচ্ছিস? সোডিয়াম প্লাস মানে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে এটা কার কনফিগারেশন শো করবে? নিয়ন। ভেরি গুড, নিয়ন হবে। এটা পিরিয়ড টেবিলের জিনিস তো, যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন যখন বেরিয়ে যাচ্ছে তখন সেটা নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবে। তাহলে এটা নিয়নের ভ্যালু কত? 7। তাহলে এর ক্ষেত্রে 7 ধরবো, এনের মানটা বের করছি। আর ক্লোরিন মাইনাস কার ক্ষেত্রে পড়বে? ক্লোরিন মাইনাস পড়বে তোর হচ্ছে আর্গনের, মানে হ্যাঁ আর্গনের। তাহলে কত হবে? 9। তাহলে 7 + 9 ডিভাইডেড বাই 2 মানে 8। ঠিক আছে, তাহলে এনের ভ্যালু হচ্ছে এখানে 8। তো এইভাবে এনের ভ্যালুটা ক্যালকুলেশন করা হয়। আর বাকি যা ভ্যালু তোর এখানে দেওয়া থাকবে, চার্জও দেওয়া থাকবে, ইলেকট্রনের চার্জ তো জানিস, দুটার মাঝে ডিস্টেন্স বলে দেওয়া থাকবে, সব দেওয়া থাকবে তোকে। ঠিক আছে,
আর এই ম্যাডেলান কনস্ট্যান্ট এর একটা পার্টিকুলার ভ্যালু তোদের কনস্ট্যান্টের মান দেওয়া থাকবে, এটা ডিপেন্ড করে, তো কনস্ট্যান্টের মান তোদের দেওয়া থাকবে, ঠিক আছে। আর ক্যালকুলেশন করতে দিবেও না এরকম, শুধু তোদের কেন করালাম না গ্রাফটা দেখানোর জন্য, গ্রাফটা দেখানোর জন্য। আর এই ম্যাডেলান কনস্ট্যান্ট এই টার্মগুলো আসে, ম্যাডেলান কনস্ট্যান্টটা কি, ঠিক আছে, বা হচ্ছে তোর বর্ন এক্সপোনেন্ট বিটা, বিটা যেটাকে বলা হয়েছে, ঠিক আছে। তো ইকুয়েশনের কথাটা ওই জন্য বলে দিলাম আমি। এরপরে দেখ এখানে যে গ্রাফটা রয়েছে, গ্রাফটা কিভাবে করা হয় না, যদি আমি একটা পোটেনশিয়াল এনার্জি কার্ভ ড্র করি, এটা একটা পোটেনশিয়াল এনার্জি কার্ভ, তো এখানে বলা হয়েছে এটা হচ্ছে আমার 0, বলা হয়েছে কি দেখ না, এখানে এটা হচ্ছে আমার অ্যাট্রাকশন এনার্জি, আর এটা হচ্ছে আমার রিপালশন এনার্জি। কি বললাম, এটা আমার অ্যাট্রাকশন এনার্জি আর এটা হচ্ছে রিপালশন এনার্জি। তোদের কার্ভটা অনেক সময় এভাবেও দেওয়া থাকতে পারে যে এটা আমার অ্যাট্রাকশন এনার্জি, এটা আমার রিপালশন এনার্জি, ঠিক আছে, উল্টাও দেওয়া থাকতে পারে। আমি এভাবে করাচ্ছি। এবারে এদের যে টোটাল এনার্জি যখন আমি ক্যালকুলেট করব, তখন টোটাল এনার্জিটা দেখাবে এটা, এটা টোটাল এনার্জি। এটা টোটাল এনার্জি মানে কি এনার্জি, এটা ল্যাটিস এনার্জি। আর এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলা হচ্ছে R0, ঠিক আছে, বা আর যেটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন, যেটা আমি বললাম এখানে, ঠিক আছে, ওইটাকেই বলা হচ্ছে। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার টোটাল ক্যালকুলেশন। বল বুঝতে পারলি নাকি পারলি না সুরজিৎ? স্যার গ্রাফটা আরেকবার বলুন না। দেখ গ্রাফটা হচ্ছে উপর থেকে যেটা নামছে, এটা অ্যাকচুয়ালি এইভাবে নামে, ঠিক আছে। এবারে এই নিচের দিকে যেটা হয় অ্যাট্রাকশনটা এইভাবে, আর যেটা রিপালশন হয় কার্ভ হয়ে হয়ে নামে, হ্যাঁ, এক ধাপে নামে না, এইটা, ঠিক আছে। আর যেটা টোটাল হয় সেটা শুধু এখান থেকে এসে এখানে টাচ করবে, এই যতটা নিচে টাচ করছে এই জায়গাটাকে বলা হচ্ছে R0। আর এটা কি, এটা টোটালটা ইউ টোটাল, আর এটা ই অফ আর, এটা ই অফ অ্যাট্রাকশন। বল বোঝা গেছে এবারে? আচ্ছা স্যার, বল ওটার পয়েন্টটা কি একটাই হবে? কোনটার পয়েন্টটা বলতো, কিটা বলছিস? মানে আর ই এর পয়েন্ট কি একটাই হবে, যেখানে গিয়ে হ্যাঁ, মিট হ্যাঁ, হয়েছে হ্যাঁ, ওটাই হ্যাঁ। হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার অ্যাট্রাকশন আর রিপালশন। অ্যাট্রাকশন আর রিপালশন বুঝতে পারছি। এটা পয়েন্টটা এইটা তো, এই পয়েন্টটা তো, হ্যাঁ স্যার। হ্যাঁ এটা একই পয়েন্ট হবে, একই পয়েন্ট হবে এখানে পয়েন্টটা, হ্যাঁ একই পয়েন্ট হবে, এটা বুঝতে পারলি, একই পয়েন্ট হবে। বল বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা আর একটু আমি পড়াবো আজকে ওই বর্ন হেবার সাইকেল, এটা বর্ন ল্যান্ডে ইকুয়েশন ছিল, বর্ন হেবার সাইকেল। একটু ওয়েট কর, তোরা দেখ আগে জিনিসপত্র। যেসব সাবস্টেন্সগুলো ডাইরেক্ট সলিড টু গ্যাস হয়ে যায় সেগুলোকে বলছি আমরা, সেই প্রসেসটাকে বলছি আমরা সাবলিমেশন, সেই প্রসেসটাকে আমরা বলছি সাবলিমেশন।
ঠিক আছে। আর এই যে সাবস্টেন্সগুলো ডাইরেক্ট সলিড থেকে গ্যাস হয়ে যায় তাকে আমরা বলি ভোলাটাইল সাবস্টেন্স। কি বলি, টার্মটা কি বলি? ভোলাটাইল, টার্মটা মনে রাখবে, হ্যাঁ, ভোলাটাইল সাবস্টেন্স। এবারে যে এনার্জিটা তখন সে বের করছে সেটা এনার্জি হচ্ছে কি ডেল এইচএস। এখন সোডিয়াম গ্যাসের এবারে টার্গেট কি আমার, না সোডিয়াম গ্যাসটাকে সোডিয়াম প্লাসে কনভার্ট করা। তাহলে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস কি এনার্জি রিলিজ হবে? বল, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস কি এনার্জি রিলিজ হবে? বল রে, এই তো পড়ালাম, কালকেও বকেছি, পরশুও বকেছি। সুরজিৎ আবার ল্যাটিস এনার্জি বল। কোনো একটা সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হচ্ছে, বলে দিলেই বুঝতে পেরে যাবি। বল, বলবো না যতক্ষণ না বলছি না, বলবো না। বল, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস কি এনার্জি? মানামি বল। স্যার নিওনের আবার নিয়ম বল, এনার্জিটা কি? এনার্জিটার নাম কি? স্যার এক্সোথার্মিক। তোর কিসব করছিস? আজকেও বলেছি, কালকেও বলেছি, স্যার আগের দিন- রিপালস। স্যার আয়োনাইজেশন এনার্জি। হ্যাঁ, আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি মানে কি? একটা অ্যাটম থেকে তার একটা ইলেকট্রন ছিনিয়ে নেব, যে এনার্জিটা লাগবে বা যে এনার্জিটা মানে লাগবে সেটাই হচ্ছে আমার আয়োনাইজেশন এনার্জি। আয়নায়ন বিভব, আয়নায়ন শক্তি, আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন পোটেনশিয়াল, তাই তো নাকি রে? মনে আছে না? সব ভুলে গেছিস আবার? হ্যাঁ কি রে, আয়নাইজেশন এনার্জি মনে আছে না সবাই ভুলে গেছিস? বল, সারা শব্দ নেই কেমন রে? তাহলে আয়নাইজেশন এনার্জি। এবারে ক্লোরিনটাকে দেখ, ক্লোরিন আমার কি আছে না, যখন বাতাসে আমরা ক্লোরিনটাকে পাবো তখন কি হিসাবে পাবো জানিস? Cl2 হিসাবে। কারণ শুধু ক্লোরিন থাকতে পারে না, ক্লোরিনের বাইরে একটা ইলেকট্রনের শর্টেজ আছে, সে আরেকটা ক্লোরিনের সঙ্গে ওই জন্য বন্ড করে নেয়, Cl2 হিসাবে পাবো। এবারে Cl2 হিসাবে যখন আমরা পাবো তখন এটা, ক্লোরিন তো গ্যাস হিসাবেই থাকে আগের থেকে, ক্লোরিন তো আর সলিড থাকে না, ক্লোরিন গ্যাস হিসাবেই থাকে। তাহলে এই Cl2 থেকে আমাকে Cl করতে হবে, মানে মলিকিউলটাকে ভাঙতে হবে। দুটো Cl এইভাবে বন্ড করে আছে, তাকে এখানে ব্রেক করাতে হবে, দিয়ে Cl ফর্মেশন করতে হবে। এখন যে এনার্জিটা লাগবে সেটাকে বলা হচ্ছে ডিসোসিয়েশন এনার্জি। এটাকে ডি দ্বারা চিহ্নিত করেছি। ডিসোসিয়েশন এনার্জি, ঠিক আছে। তো এখানে কতটা ডিসোসিয়েশন এনার্জি লাগবে না, হাফ ডিসোসিয়েশন এনার্জি লাগবে Cl2। তাহলে এই এনার্জিটা যেটা লাগবে সেটা দুজনের কাছে হাফ হাফ করেই পাবো, তার মানে এখানে আমার D/2 লিখব, ঠিক আছে, বা এখানে আমি হাফ Cl2 লিখতে পারি। বুঝতে পেরেছিস? কারণ আমার Cl2-র মধ্যে হাফ লাগবে কিনা, এই যে এটা Cl2 এর হাফ মানে কি একটা Cl, তাহলে এনার্জিটাও কি হবে D/2 হবে, তাহলে Cl গ্যাস হবে। এবারে Cl থেকে Cl মাইনাস কি এনার্জি বল? Cl থেকে Cl মাইনাস কি এনার্জি? স্যার আয়োনাইজেশন। আবার আয়নাইজেশন বল। আয়নাইজেশনটা তো হলো সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস, এখানে ইলেকট্রন ছেড়ে যাচ্ছিল আয়নাইজেশন, এবারে ইলেকট্রন অ্যাড হচ্ছে, মানে কি এনার্জি? স্যার ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে। আর ইলেকট্রন অ্যাফিনিটি আমরা কি জানি, সবসময় এটা কিসে হয়?
মাইনাসে হয়, সবসময় মাইনাসে হয় ইলেকট্রোনেগেটিভিটি। কারণ আগের দিন বলেছিলাম এক্সোথার্মিক এন্ডোথার্মিক বলার সময় বলেছিলাম যে এনার্জিটা সে কী করে রিলিজ করে দেয়, এনার্জি যখন রিলিজ হয় তখন নেগেটিভ সাইন হয়, এটা আগের দিন বলেছিলাম। এবারে তাহলে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস হয়ে গেল, ঠিক আছে। এবারে এই জিনিসটা আমি মুছছি, এটা আমি পরের পেজে লিখছি। তাহলে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস এই দুটো থেকে আমি যে এনার্জিটা পাবো সেটা হচ্ছে আমার কি মাইনাস ইউ, তাই তো, ল্যাটিস এনার্জি। এবারে এখান থেকে আমি যে এনার্জিটা পাবো সেটাকে বলা হচ্ছে হিট অফ ফরমেশন, মানে ডেল এইচ। এই দুটো এনার্জি দিয়েই আমরা NaCl কে ফর্ম করতে পারি। তাহলে আমরা পাথ 1 আর পাথ 2 এখান থেকে আমরা কি বলবো, না এটা হচ্ছে পাথ 1, এই সরি এটা হচ্ছে পাথ 2 আর এটা হচ্ছে পাথ 1। তাহলে পাথ 1 আর পাথ 2 থেকে আমরা বলতে পারি ডেল এইচ এফ এটা সমান হচ্ছে আলটিমেট কি হচ্ছে, দেখ একটা সোডিয়াম আর একটা ক্লোরিনকে ধরে আনা হচ্ছে, দিয়ে তাকে প্লাস আর মাইনাসে ফর্ম করানো হচ্ছে, দিয়ে সেখান থেকে যোগ করা হচ্ছে। তাহলে এই টোটাল প্রসেসটাকে বলা হচ্ছে ডেল এইচ এফ, ঠিক আছে। তাহলে ডেল এইচ এফ সমান আমরা কি বলতে পারি, না ডেল এইচ এফ সমান আমরা বলতে পারি ডেল এইচ এস, যা যা এনার্জি বেরিয়েছে এখান থেকে, আর কি বেরিয়েছে বল, আয়োনাইজেশন এনার্জি, আর কি বেরিয়েছে সব প্লাসে লিখব, d/2। এবারে d/2টা এভাবে লিখলাম, d/2 প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি বেরিয়েছে প্লাস, আর এই এনার্জিটা কি কি বলা হচ্ছে, ল্যাটিস এনার্জি। তার মানে আমার সাইন যা আছে এখানে এখানে কিছু দেখার দরকার নেই, ঠিক আছে। তো এই দুটো পাথের যোগফল করা হয়, এইটাই সূত্র, এটাই মনে রাখবেন যে হিট অফ ফরমেশন যা দেওয়া থাকবে, হিট অফ ফরমেশন যা দেওয়া থাকবে সবের যোগফল, ঠিক আছে। আর কোনটার কি সাইন হবে সেটা তোকে চিন্তা করার কোনো দরকার নেই, কারণ এই সব ভ্যালুগুলো তোকে দেওয়া থাকবে। আমি এক্সাম্পল করাচ্ছি, সব ভ্যালুগুলো তোকে দেওয়া থাকবে, শুধু তাদের যোগ করতে হবে, আর কিছু না। সব ভ্যালু ডেটা দেওয়া থাকবে, শুধু তোকে যোগ করে যেতে হবে, আর কিচ্ছু করার দরকার নেই। বোঝা গেছে ব্যাপারটা, না বুঝতে পারিস না? ম্যাথ করালেই বুঝতে পারবে, ঠিক আছে। একটা ম্যাথ করাবো আর বাকিগুলো আমি ম্যাথ দিয়ে দিচ্ছি, ম্যাথগুলো করে রাখবো। আচ্ছা ম্যাথগুলো আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আমাকে নোটসটা বুঝতে হবে, ঠিক আছে। চল আজকে এর মতো রেখে দে। এই ল্যাটিস এনার্জি থেকে দেখ, আমি বলে দিচ্ছি বারবার, সাইন নিয়ে কোনো মাথা ঘাবড়ানোর দরকার নেই। আমার টার্গেট হচ্ছে ডেল এইচ এফ সমান যা এনার্জি আছে তার সঙ্গে ল্যাটিস এনার্জিটা যোগ করবো, ঠিক আছে। তোকে সব এনার্জি গিভেন দেওয়া থাকবে, তাদের মধ্যে কোনো একটা এনার্জি তোকে চাইলো, হয় হিট অফ ফরমেশন চাইতে পারে বা আয়নাইজেশন এনার্জি চাইতে পারে, যে কোনো একটা চাইবে, যেটা চাইবে সেটা ক্যালকুলেট করে বের করবি, ঠিক আছে। আর খেয়াল রাখবি যে মলিকিউলটা যখন ভাঙছিস তখন তার ডিসোসিয়েশন এনার্জিটা যেমন হাফ করিস, যেমন ক্লোরিন দুটো একসঙ্গে থাকে Cl2, তাহলে একটা ক্লোরিনের কত এনার্জি যাবে, d/2। তাহলে Cl2 থেকে আমাকে প্রথমে আগে Cl করতে হবে, ঠিক আছে। এই ভাঙাটা অবশ্যই করবে, এই ভাঙাটা কিন্তু অবশ্যই করবে। আমি তোদেরকে পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, রাত করে পাঠাবো, ঠিক আছে। আর পিরিয়ড টেবিলের এক্সারসাইজগুলো করেছিস তো সবাই?